আজকের যে প্রোগ্রামটা এটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা। আজকের বিষয় হচ্ছে কোলন ক্যান্সার। কেন স্ক্রিনিং এর দরকার, আর কেনই বা ক্যান্সার ডায়াগনোসিসটা আগেই করার দরকার, এবং কোলন ক্যান্সারের প্রতিরোধে করণীয় কি, এবং সঠিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কি অ্যাভেইলেবল এবং ওয়ার্ল্ডের কোথায় কি অ্যাভেইলেবল, এটা নিয়ে আমাদের রোগীদের এবং বিশেষ করে আমাদের যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত, আমরা যারা এই কোলন ক্যান্সারের সাথে সরাসরিভাবে যুক্ত না, এটা আমাদের এক্সপার্টিস না, কিন্তু আমরা জানতে চাই যে কোলন ক্যান্সার হলে আমরা কি করব আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য অথবা আমাদের রোগীদের জন্য। সেটা নিয়েই সচেতনতামূলক এই প্রোগ্রাম। এবং আমি খুবই প্লিজড যে আমাদের সাথে, আমি বলবো, আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি আছেন 4 জন। আমি তাদেরকে করিয়ে দেওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই বিকন ফার্মাসিউটিক্যালকে, যে তারা আমাদেরকে সহযোগিতা করছে এটা অ্যারেঞ্জ করার জন্য। এবং আমরা এটা আয়োজন করছি শিওর কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি শিওর কেয়ার ফাউন্ডেশনের পক্ষে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা এই শিওর কেয়ার ফাউন্ডেশনটা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা স্লাইডটা, স্লাইডটা দেখে দেখা যাচ্ছে? আপনার প্রথম স্লাইডটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে একটু যেতে হবে। ফাউন্ডেশনের কোনো স্লাইড নাই এখানে। আচ্ছা, আমি আকাশ, আমাকে একটু অ্যাক্সেস দাও। আপনি আপনি শেয়ার করতে পারবেন, হ্যাঁ, এখন ট্রাই করেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। না, ওটা দেখতে হবে। না, এটা তো তুমি কে first আছে page। আচ্ছা, জানি না আমার। আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছিলাম। এটা প্রথম স্লাইডটা দেখা যাচ্ছে এখানে। এবার দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন দেখা যাচ্ছে, জি। আচ্ছা, আমরা যেটা শুরু করছিলাম, শিওর কেয়ার ফাউন্ডেশনটা কোভিড এর আগে প্রথমে পাবনায়, আমি খুব 1 মিনিট সময় নিব এটা বলার জন্য। আমরা চেয়েছিলাম যে প্রান্তিক পর্যায়ে আমরা কিভাবে বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবাটা নিয়ে যেতে পারি, কারণ ঢাকার বাইরে, বিশেষ করে আমি কার্ডিওলজিতে আমি দেখছি যে অনেক দিশেহারা হয় রোগীরা, যে চেস্ট পেইন হলো, কিংবা একটা শ্বাসকষ্ট হলো, কিংবা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, তখন তারা দিশেহারা যে কোথায় যাবে কি করবে। তা আমরা যদি লোকাল ডাক্তারদেরকে সহায়তা দিতে পারি, এই কোনো একটা অ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, তাহলে এটা একটা বিরাট হেল্প হয়। তো যে কোনো জায়গায় পৃথিবীর আমরা বলি না কেন, স্বাস্থ্যসেবা, অ্যাক্সেস টু হেলথ কেয়ার হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং। যে অ্যাক্সেস টু হেলথ কেয়ার থাকলে আমাদের এই সেবাটা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়। সেইটা যদি আমরা করতে যাই, আমাদের একটা ওভারসাইট থাকা দরকার যে কি চিকিৎসা আমরা দিচ্ছি, এটা যেন আমরা অ্যাকাউন্টেবল থাকি আমাদের নিজের কাছে, রোগীর কাছে, রোগীর ফ্যামিলির কাছে, আমাদের যে কমিউনিটিতে আমরা বাস করি সেই কমিউনিটির কাছে। এই অ্যাকাউন্টেবল হেলথ কেয়ারের কনসেপ্টটা আমাদের খুব জরুরি, এবং যে চিকিৎসায় আমরা দিই তা যেন অ্যাফোর্ডেবল হয়। এবং তার জন্যে আমরা চাই যে একটা ট্রিয়াজ যাতে করতে পারি আমরা দ্রুত, এবং একটা ট্রিটমেন্ট যেন আমরা ইনিশিয়েট করতে পারি, এবং যেখানে দরকার সেখানে আমরা রোগীকে ট্রান্সফার করতে পারি। সেই লক্ষ্যেই আসলে এটা আমরা শুরু করি শিওর কেয়ার ফাউন্ডেশন। আমরা কার্ডিওলজিতে অ্যাপের মাধ্যমে আহ, আহ, ঢাকা বাদেও আমরা খুলনা, বাগেরহাট, পাবনা, এরকম জায়গা থেকে আমরা পেয়েছি। খুব শিগগিরই আমরা আশুলিয়াতে মা ও শিশু, যেটা শান্তা হোল্ডিংসের হসপিটাল, তাদের সাথেও আমরা এই কার্যক্রম শুরু করছি, যে
তাদের তাদের যদি কোনো এরকম অ্যাকিউট প্রবলেম হয়, তারা অ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের যে কার্ডিওলজির ফেলো, তারাও এটার সাথে যুক্ত। বাংলাদেশের কার্ডিওলজিস্ট, ইউএস ইউকের কার্ডিওলজিস্ট আমরাও যুক্ত, যাতে করে আমরা অ্যাটলিস্ট কার্ডিওভাস্কুলারে এই সেবাটা দিতে পারি দ্রুত। আজকে আমাদের বিষয় হচ্ছে কোলন ক্যান্সার। আমি এখন অনুরোধ করব আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মোশাররফ হোসেন মুক্ত ভাইকে আমি কথা বলার জন্য। তার আগে আমি বলি, মুক্ত ভাই ঢাকা মেডিকেল কলেজের, আমি তার জুনিয়র। উনি আমাকে পরিচয় করিয়ে দেন এমন একটা সংগঠনের সঙ্গে, যাতে আমি খুব প্রাউড, যেটা আমি সন্ধানী মরণোত্তর চক্ষুদান এবং স্বেচ্ছায় রক্তদান। আপনারা জানেন যে এটা বাংলাদেশে একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করেছে। মুক্ত ভাই তার প্রতিষ্ঠাতা সদস্য, উনি বাগেরহাটে প্র্যাকটিস করেছেন অনেকদিন। তো মুক্ত ভাইয়ের সাথে আমার সবসময় কথা হয়। তো আমরা যেটা হয়, ডাক্তাররা আমরা নিজেদের নেগলেক্ট করি, আহ, এবং আমরা অনেক সময় বুঝি না যে আমাদের কি হচ্ছে। তো মুক্ত ভাই আমাকে বললেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে, ওই শ্বাসকষ্টটা প্রোগ্রেসিভলি ওয়ার্স। তো আমি মনে করলাম যে কোনো কার্ডিয়াক কিছু কিনা। তো এখান থেকে সূত্রপাত। মুক্ত ভাই, আপনি কি আছেন? হ্যাঁ, আছি। আপনি একটু বলেন যে কেমন করে আমরা আপনার আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সিমটমস হাফিজ সবাইকে। ধন্যবাদ, সালাম আলাইকুম। আসসালামু বিশেষ আলাইকুম। করে আমার যিনি এই রোগের অপারেশন করেছেন, সাহাদ ভাই আছেন, আপনাকে সালাম আলাইকুম। সাহাদ ভালো আছেন নিশ্চয়ই? জি আমার জি হলো কি, আমি আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি এপ্রিল মাসে আমি ভারতে বেড়াতে যাই। এটা উত্তরাখণ্ড, এটা হচ্ছে হিলি এরিয়া। তো আমি ওখানে প্রথম নোটিস করি যে আমি একটু আপিল উঠতে গেলে আমি একটু হাঁপায়ে যাচ্ছি। আমি গত 15 বছর যাবৎ নিয়মিত টেনিস খেলি। প্রতিদিন সকালে টেনিস খেলতে যাই। আমি বাগেরহাট টেনিস ক্লাবের সেক্রেটারি। সাধারণত আমি সহজে হাঁপাই না, কিন্তু এই এপ্রিল মাসে প্রথম খেয়াল করলাম যে আমি কারণ কালকে হাঁটতে গেলে আসবে, হাঁপাই আজকে নাইটে যাচ্ছি। আসতে চাই যে। তারপরে এপ্রিল ফিরে আসলাম বাংলাদেশে। তো আমি আমার বাগেরহাটে প্র্যাকটিস করি জিপি হিসাবে। তো আমি মে, জুন, জুলাই দেখতেছি যে আমরা এই যে হাঁপানো ভাবটা আস্তে আস্তে বাড়তেছে। আমি সিঁড়ি ভাঙতে গেলে হাঁপাই যাই, শ্বাসকষ্ট মতো হয় একটু। এবং শেষের দিকে একতলা থেকে তিনতলা উঠতে গেলে আমাকে বসতে হতো। তো আমি এটা নিয়ে আমি ডক্টর হাফিজের সাথে কথা বলি, হাফিজ আমার তো এরকম হচ্ছে, হোয়াট টু ডু। হাফিজ মুক্ত বললো যে ভাই, মুক্ত আমি ভাই একটু এমনি আমি। আপনাকে ইন্টারাপ্ট করি, যেহেতু এখানে আমাদের অনেক ডাক্তার আছেন। আমি কিন্তু, যেহেতু আমি মাস্টার, আমি শ্বাসকষ্ট দিয়ে যখন শুরু হয়, আমার ধারণা হচ্ছে যে ব্রডলি স্পিকিং, মানে আমরা তো সবাই ডেভিডসন, হ্যারিসন এগুলো পড়ি। আমি এটাকে সিম্পলিফাই করে ফেলছি যে এটা কি হার্ট কজ, নাকি লাং কজ, নাকি হার্ট কজও না, লাং কজও না, অন্য কোনো কজ। তো এটার জন্যে আমি কার্ডিওলজিস্ট হিসেবে মনে করলাম ওনার কি এলভি ফাংশন খারাপ, ওনার কি কোনো ভালভুলার ডিজিজ আছে কিনা, ওনার কোনো এলভি রিমডেলিং আছে কিনা। তো মুক্ত ভাইয়ের ওরকম ব্লাড প্রেশারের প্রবলেম নাই, ইসিজি খারাপ না, না। না, না, আই এম হাইপারটেনসিভ বাট কন্ট্রোলড। প্রেশার আছে। রাইট, রাইট, হ্যাঁ, অল্প ওষুধ খাই আর কি। রাইট। এই তাহলে আমাদের চিন্তা ডায়াবেটিস। ভাবনা ছিল যে এটা কি হার্ট কজ না লাং কজ নাকি অন্য কিছু। এখন বলেন মুক্ত ভাই। তো আমি হাফিজের পরামর্শ মতো আমি আমি ল্যাবেটে মাহবুবের সাথে কথা বলি। তা মাহবুব ওই সময় আহ, এটা ছিল আমি আগস্টের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কথা বলি। তো বললো আমি তো আমেরিকায়, আমি ফিরবো আহ, অক্টোবরের 2 তারিখে। 1 তারিখে আপনি 2 তারিখে আসেন, আমি এনজিওগ্রাম করে দিয়ে অন্যান্য পরীক্ষা করি। তো আমি একটা রক্ত পরীক্ষা এমনি জাস্ট সিম্পলি সিবিসি, আমার এমনি ডায়াবেটিস এইসব কমন রুটিন টেস্ট করতে দিই। তো আমি 16 তারিখে এখানে ঢাকায় করতে দিয়ে আমি গাড়ি নিয়ে বাগেরহাট চলে গেছি। 17 তারিখে আমার মিসেস রিপোর্ট নিয়ে দেখে যে আমার হিমোগ্লোবিন 6। আমাকে ফোন করলো যে তোমার তো হিমোগ্লোবিন 6। আমি ওখানে সাথে সাথে আবার পরীক্ষা করালাম, ইট ওয়াজ সেম লাইক 5.96 এরকম আসলো। তো আমি যে আমার এতটা রক্ত শূন্যতা, এরকম কোনো গ্রস কোনো কারণ কিন্তু আমার ছিল না।
আমার কোনো হেমাটোমাইস হয়নি, এমনি যে টালি মেলে না সেরকম চোখে পড়েনি। মুক্ত ভাই এমনি তবে পারফেক্ট। আমার মুক্ত ভাই আমি পারফেক্ট। আপনি আমাকে আমি একটু জাস্ট একটু পজ দি মুক্ত ভাই। পারফেক্ট হ্যাঁ সেট বলো। আপ। হ্যাঁ আমি এখন এই যে সূত্র দিলেন, এই সূত্র থেকে আমি আমাদের যে ফ্যাকাল্টি তাদের কাছে যাব, তার আগে আমি আমার ফ্যাকাল্টিকে একটু পরিচয় করাই। তো আমাদের সাথে আজকে মানে আমি যারা আজকে উপস্থিত, আহ, আপনারা কষ্ট করে আসছেন রাত 10টায় বাংলাদেশের টাইম, এবং আহ, এই শুনছেন। তা আমি আপনাদেরকে বলি যে আমি খুব প্রাউড যে আপনাদেরকে আমি আমাদের খুব স্বনামধন্য 4জন ফ্যাকাল্টিকে পরিচয় করিয়ে দেব, এবং নিশ্চয়ই আপনাদের টাইম ওয়ার্থ হবে তাদের কাছ থেকে শোনার জন্য। আমাদের সঙ্গে আছে ডক্টর সাইদা চৌধুরী। ও হলো অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল প্রফেসর, ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা স্কুল অফ মেডিসিন। ও রেসিডেন্সি ও পাশ করছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, one of the top students, residency in সেন্ট রাফায়েল নিউ হেভেন কানেকটিকাট, এবং ও ওখানে চিফ রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল। তারপরে ও ফেলোশিপ করছে হিমাটোলজি অনকোলজিতে ইয়েল স্কুল অফ মেডিসিন, এবং ও এখন কাজ করছে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা স্কুল অফ মেডিসিন। আমাদের সাথে আছে আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন শেখ। শাহাদাত আমার জুনিয়র, আমি ওকে শাহাদাত নাম ধরেই ডাকছি। ও ইজ এ বিগ নেম। ও কোলোরেক্টাল সার্জারির হেড বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। He has done extensive work in this field, has received training in Bangladesh and outside, and he is now well established, and actually ও আমার মতোই, ও এখন মাস্টার হয়ে গেছে। ও এখন অনেককেই ট্রেনিং করছে। তা আমি খুব প্রাউড যে শাহাদাত আমাদের সাথে আজকে জয়েন করেছে, এবং আমি নিশ্চয়ই শাহাদাতের কাছে যাব। এবং মুক্ত ভাই আগেই বললেন যে শাহাদাত অ্যাকচুয়ালি মুক্ত ভাইয়ের চিকিৎসাও করেছে। আমাদের সাথে আজকে আছে প্রফেসর সাইয়েদ আকরাম হোসেন, সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর, স্কোয়ার ক্যান্সার সেন্টার, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হেলথ সেক্টর রিফর্মের যে কমিশন তার মেম্বার। আকরাম পাশ করছে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে। ও তারপরে ট্রেনিং করছে বাংলাদেশে, ও ট্রেনিং করছে ব্যাংককে, ইন্ডিয়াতে, সাউথ কোরিয়াতে। আকরাম হচ্ছে ফেলো অফ বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস and also fellow of Royal College of Physicians, এডিনবরা অ্যান্ড গ্লাসগো। এবং বাংলাদেশের যে অনকোলজি হেমাটোলজি ফিল্ডে ও অনেক কাজ করছে, not only to serve the patients, also to coordinate this kind of meetings and improve the oncology sector in Bangladesh. Thank you আকরাম তুমি আসার জন্যে। আর আমাদের সাথে আছে ডক্টর রাজশ্রী রয়। ও ডিএমসি থেকে পাশ করে ও ট্রেনিং করছে নিউ ইয়র্কে, এবং আই এম ভেরি প্রাউড যে ও রিসিভ করেছিল রোজ অ্যান্ড জ্যাক হারওয়েজ হিমাটোলজি অনকোলজি ফেলোশিপ। দিস ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস থিং। এবং ও পরে ট্রেনিং শেষ করছে লং আইল্যান্ড জুইস মেডিকেল সেন্টার থেকে, রাজশ্রী নিউ ইয়র্কে। এবং আমি খুব প্রাউড যে ও আমাদের এখানে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশি কমিউনিটিকেও ও সার্ভিস দিচ্ছে। এবং ওর যে কাজ নিউ ইয়র্কে, তার জন্য ওর অনেক এক্সটেন্সিভ রিভিউ, ওর সুনাম আমাদেরকে নিশ্চয়ই গর্বিত করে। তো আমি এই যে হিমোগ্লোবিন 6 বললেন মুক্ত ভাই, তার শর্টনেস অফ ব্রেথ, এটা এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে হাউ উই প্রসিড ফ্রম হিয়ার। তা আমি রাজশ্রী তোমাকে দিয়ে শুরু করি যে হ্যাঁ নিশ্চয়ই। হাউ উইল ইউ প্রসিড ফ্রম হিয়ার, and then I will tell you what মুক্ত ভাই had. মনে আচ্ছা করো এটা নিউ ইয়র্কের একজন রোগী, তুমি কি করতা?
আচ্ছা, আমি বলছি, কিন্তু তার আগে আমি একটা ভূমিকা দিতে চাই। হাফিজ ভাই, আমি কিন্তু একটা আমি সেন্ট ফ্রান্সিসে যেখানে কাজ করি, আপনি নিশ্চয়ই জানেন, ইটস এ ফেমাস হার্ট হসপিটাল, রাইট? ইয়েস। তো উই ডু সি এ লট অফ পেশেন্টস যারা কিনা শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে এবং তারা সরাসরি ক্যাথ ল্যাবে চলে যায়, বা তারা সরাসরি কার্ডিয়াক কোনো ইনভেস্টিগেশনে চলে যায়, বাট উইদাউট এ সিবিসি। তো বাট ইউ ক্যান সে এ সিম্পল সিবিসি ক্যান সেভ লাইভস, রাইট? তো আমার মনে হয় যে এই যে বেসিক টেস্টটা যে মুক্তা ভাই করালেন, মানে বিফোর জাম্পিং ইনটু বিগার প্রসিজার্স, আই হ্যাভ টু মানে কনগ্রাচুলেট হিম, বিকজ ইট অ্যাকচুয়ালি ট্রুলি saved his life, before doing other procedures that probably would not give him a lot of answer or what was happening in his life. তো এখন হিমোগ্লোবিন একজন মেইলের ক্ষেত্রে 6.5 is less than what it should, half of what it should be, like it should be 14-15. সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু উনি ফিট এবং এক্সারসাইজ করতেন এবং ইট হ্যাপেন স্লোলি ওভার টাইম, যার জন্য উনি একমাত্র সিমটোম্যাটিক হয়েছেন যখন কিনা ওনার হিমোগ্লোবিনটা কমে গেছে অনেক বেশি। তো কাজে এটা এটা ইট ডিডন্ট হ্যাপেন ইন ওয়ান ডে, সো প্রবাবলি হ্যাপেন স্লোলি ওভার ইয়ার্স, রাইট? এটা আমরা ধরে নিতে পারি। এখন আমরা এই আমাদের যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে 6.5, এটার মধ্যে যদি পুরো সিবিসিটা আমরা দেখতাম, তাহলে হয়তো দেখতাম যে ওনার এমসিভিটা অনেক কমে গেছে। এমসিভি মানে যেটা হচ্ছে মিন সেল ভলিউম or রেড সেল সাইজ। তো ওটা দেখলে বোঝা যায় যে ইজ ইট বিকজ অফ আয়রন ডেফিসিয়েন্সি, বিকজ অ্যানিমিয়া, অ্যাজ ইউ নো, লাইক ফিভার ইজ এ লাইক এ ব্রড টার্ম, তাই না? এটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আহ, এখানে এমসিভিটা দেখলে বোঝা যাবে যেটা আয়রন ডেফিসিয়েন্সি থেকে কিনা। এবং আমার ধারণা খুব সম্ভবত ওনার এমসিভিটা লো ছিল। এখন মাঝে মধ্যে একটা কনফাউন্ডিং ফ্যাক্টর হতে পারে, যেহেতু আমাদের দেশে অনেকেরই হয়তো একটা থ্যালাসেমিয়া ট্রিট থাকে বা কোনো রকম হিমোগ্লোবিনোপ্যাথি ট্রিট থাকে, ই ট্রিট থাকে, তাদের এমসিভি একটু লো হতে পারে। কিন্তু একজন মেইলের ক্ষেত্রে লো হিমোগ্লোবিন, লো এমসিভি, দিস ইজ some kind of a bleeding until proven otherwise. Not jumping into conclusion this is cancer, but definitely GI workup will be the first thing that we will proceed with. So আমেরিকাতে একটা কথা আছে যে rob the bank if there is money. So where is the money? If you want to Exactly. investigate এই মুক্ত ভাইয়ের এই যে এই বয়সে where is the money to find Mhm. out the blood loss? Right. তো এই এবার পর্যায়ে আমি বলবো যে ভাই আমি একটু বলি, আমি হ্যাঁ সরি বলো। as a hematologist, because this is what I do all day long, right? I'm a hematologist and do a lot of transplants. So let me tell you how I think about it as a hematologist. So when I see hemoglobin of 6.5 in a man with otherwise no basic, medical history except for hypertension, the other things, I agree with Dr. Roy. Look at the MCV, MCH, and all the other RBC indices, but also look at the other numbers in the CBC. What's the white count? What's the platelets? Yes. Are there any indications that it could be an underlying bone marrow issue, such Right. as leukemia? It could be a chronic leukemia or an acute, but his history is suggestive of something happening over several months, probably because the body has acclimatized to this level of anemia. So I think, the looking at the other parts also are very important. But he's bleeding unless proven otherwise. Whether So, that's ডক্টর চৌধুরীর কথা অনুসারে আমি অডিয়েন্সকে বলছি যে যদি হিমোগ্লোবিন লো হয়, হয় ব্লাড লস হলো অথবা প্রোডাকশন নাই। যে প্রোডাকশন যদি নাই হয় তাহলে প্রোডাকশন আদার সেল লাইন কি এফেক্টেড কিনা। আদার সেল লাইন মুক্ত ভাই ঠিক ছিল, প্লেটলেটস ঠিক ছিল। ইয়েস, যেটা ডক্টর রয় বলছে যে MCV was low, yeah. এমসিবি ওয়াজ লো। এখন আমি যাব শাহাদাতের কাছে। শাহাদাত, বা তার আগে আকরাম তুমি কমেন্ট করতে পারো। এরকম পরিস্থিতিতে তুমি যদি ফার্দার ইনভেস্টিগেট করতে চাও যে কজ অফ দিস লো হিমোগ্লোবিন, হোয়াট উইল বি ইয়োর ফার্স্ট 2-3 রিকমেন্ডেশনস? থ্যাংক ইউ। আমরা আমরা তো এর মধ্যে শুনেছি আসলে হেমাটোলজিস্ট এবং রয় অবশ্য বলেছেন যে পসিবল। আমাকে শোনা যাচ্ছে আফিফ? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে। তো আমাদের মধ্যে পসিবিলিটি যেটা আমরা দেখেছি যে হিমোগ্লোবিনের ইস্যুটা, অন্যান্য ইস্যুটাতে আমরা বুঝতে পারছি যে এটা পসিবলি দেয়ার সাম ব্লিডিং ফ্রম জিআইটি মোস্টলি। তাহলে জিআইটি তে হলে তাহলে ফার্স্ট কাজ হলো যে এন্ডোস্কোপি করা, সেটা কোলোনোস্কোপি করেন আপাত যেটি করেন জেনারেলি। বাট ওরা যদি সাপোজ, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে মুক্তা ভাই ওই সময়টাতে উনি কখনো নোটিস করেছেন কিনা যে উনার
স্টুলের কালার অল্টার ছিল কিনা, অথবা ওনার অ্যাট দ্য সেম টাইম হ্যামোটক হোয়াট এভার ইট মে বি ওনার ছিল কিনা, মানে মোস্ট লাইকলি ওনার অল্টার ব্লাড থাকার কথা, বা ব্ল্যাক স্টুল থাকতে পারতো, মানে আমি জানি না উনি কোনো নোটিস করেছেন কিনা, একটা ইস্যু। ক্যান আই ইন্টারাপ্ট? জি জি মুক্তি ভাই অ্যাকচুয়ালি বলেন। আমি কখনোই ওইভাবে মানে অল্টার্ড স্টুল কালার নোটিস করি নাই। এবং রাইট। ইউজুয়ালি উই সিট ইন দ্য কমোড, ইউজুয়ালি উই সিট গেট আপ অ্যান্ড ফ্লাশ ইট, সো দেখা হয় না। কিন্তু আমার আমার যেটুকু নোটিস করছি, কখনোই আমার অল্টার্ড মনে হয়নি আমার স্টুল কালার। তবে একটা জিনিস আমি নোটিস করছি, যে অ্যাকচুয়ালি আমাদের দেশে যখন করোনার ইস্যু হলো, তো আমি ওই সময় আমাদের টেনিস খেলা বন্ধ করে দিই, মাঠ আমাদের গ্রাউন্ড ওয়াজ ক্লোজড। আমি তার আগে কিন্তু আমার বাউল হ্যাবিটটা খুব রেগুলার ছিল, বাট নিশ্চয়ই। এই যে এরপর থেকে আস্তে আস্তে আমার বাউল হ্যাবিটটা চেঞ্জ হতে থাকলো। মানে ইট ওয়াজ ইরেগুলার। বিফোর দ্যাট it was very much regular. Early in the morning, I used to get up, go to the toilet, and then go to the field. But এই যে আস্তে আস্তে এই হ্যাবিটটা আমরা দেখলাম যে এই বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল। এবং আজকে আমি মনে মুক্তি হয় ভাই যে এই হ্যাঁ, কারোর বাউল বয়স হ্যাবিট বলতে চাই না, আমি বলি শুধু এইটুকু যে আমাদের কারো বয়স, যেমন আমার 60-র উপরে আর কারো বয়স 60-র নিচে। তা 60-র উপরে আমার বয়স, আমি স্ক্রিনিং কোলোনোস্কোপি করা ছিল। মুক্ত ভাই আপনার কি স্ক্রিনিং কোলোনোস্কোপি করা ছিল কোনো সময় বা? না না, ছিল আচ্ছা, না। আকরাম। তবে আমি যেটা হ্যাঁ। করছিলাম, ওই যে উনি যেটা জিজ্ঞেস করছিলেন, যে আমি অকাল ব্লাড অফ স্টুল হ্যাঁ। এটা আমরা করি, তো ইট ওয়াজ ভেরি উইকলি পজিটিভ। আমি আচ্ছা 2বার করছি ওই আচ্ছা সময়টাতে, আহ, আচ্ছা। হ্যাঁ, কিন্তু ইট ওয়াজ ভেরি মাচ উইকলি পজিটিভ, নট স্ট্রংলি পজিটিভ। না এটা মুক্ত ভাই আসলে অকাল ব্লাড টেস্টের তো অনেকগুলো শুধু এফেক্টও ইয়ে, থাকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে সেই জন্য আমি এটাকে ইগনোর করছি আর কি, যে ওই এটাকে কনফার্মেটরি বলা খুবই ডিফিকাল্ট, হ্যাঁ, ডিফিকাল্ট, এক্স্যাক্টলি। ভেরি ডিফিকাল্ট। সো দেন কিন্তু আমি যেটা করলাম, আমি ওরকম ছয় দেখে আমরা ওই কনসালটেন্ট হেমাটোলজিস্ট, কারণ আমার হুম তার হুম কয়েকদিন আগে আমার এক বন্ধু, আমাদের ক্লাসমেট প্রফেসর ডক্টর জুলহাস, ওর সে 1 মাসের ভিতরে তার ব্লাড ডিস্কে মানে ব্লাড ক্যান্সার ধরা পড়লো, এবং হি ডায়েড। হুম। তো আমার প্রথমে মনে হলো যে whether it is a blood disease or not. So we went to a hematologist, and he screened, and it was a gross iron deficiency anemia. হুম। So Yeah. we তো then আমি তখন ভাবলাম যে তাহলে আমাদের এই আয়রন ব্লাড লসের কারণটা খুঁজতে হবে আর কি। জি জি, এটা আপনার আপনার যে বাউল হ্যাবিটের চেঞ্জের কথা বলেছেন, মানে কি ধরনের বাউল হ্যাবিট চেঞ্জ আপনি পেয়েছিলেন? না, যেমন ইউজুয়ালি এর আগে সবসময় একটা নির্দিষ্ট সময়, সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করলাম, টয়লেট গেলাম, ইট ওয়াজ ভেরি মাচ রেগুলার। কিন্তু এটা আস্তে আস্তে চেঞ্জ হতে হবে, কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকেলে, কখনো ভেরি মাচ ফর্মড, কখনো লিটিল আনফর্মড, এরকম আর কি। ওকে। কখনোই যে মেলেনের মতো কিছু হয়নি, শিওর দ্যাট। বা মানে নাথিং সিগনিফিকেন্ট। হ্যাঁ, মানে আমি বলতে ইয়া, চাচ্ছি কি অনেক সময় কিন্তু না এটা ঠিক বোঝা মুশকিল, যার জন্য স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে এক্স্যাক্টলি। আমাদের দেশে স্ক্রিনিংটা তো আমরা ঠিক মতো করি না। ম্যামোগ্রাম বলেন বা আপনার হচ্ছে কোলোনোস্কোপি, তো এখানে বাংলাদেশিরা করতে চায় না, মানে যারা কিনা বাংলাদেশ থেকে আসেন তারাও কিন্তু কোলোনোস্কোপির ব্যাপারে আমাদের একটা ন্যাচারাল একটা ইনহিবিশন আছে। তো আম, তো কাজে স্পেসিফিক মানে চেঞ্জেস যে থাকবেই তা কিন্তু কোনো কথা না। আর হচ্ছে যে যখন মনে করেন যে আপনি একেবারে দেখতে পাচ্ছেন যে মানে আপনার স্টুলের শেপ চেঞ্জ হয়ে গেছে বা ব্লাড আসতেছে, তার মানে অলরেডি টিউমার ইজ আলসারেটেড, ফাঙ্গেটিং প্রবাবলি ইনসাইড। তো কাজে ইটস মোর অ্যাডভান্স। তো এটা বোঝা মুশকিল আর কি, শুধু শুধু রাজশ্রী, সিমটম যেহেতু তুমি বললা যে আমাদের স্ক্রিনিং এর দরকার, তো স্ক্রিনিং এর ব্যাপারে তোমার কোনো কমেন্ট আছে যে আমেরিকান টাস্ক ফোর্স অফ প্রিভেন্টিভ মেডিসিনের রেকমেন্ডেশন অনুসারে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন? তো একটা স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন, মানে এটা ডিপেন্ড করে যে মানে কতগুলা রিস্ক ফ্যাক্টরের উপরে। মনে করেন যে অ্যাভারেজ রিস্ক, মনে করেন যে কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই বা কোনো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ নাই বা কোনো মানে এমন কোনো হিস্ট্রি নাই যেটা মানে পুটস দ্যাট পারসন, ফিমেল অর মেল, একটা হায়ার রিস্ক ফর কোলন ক্যান্সার, তাহলে এখন বর্তমানে হচ্ছে এজ 45। ইট ওয়াজ 50 years before, but that has changed recently because we are seeing more and more colon cancer in younger age patients, whether it's dietary or environmental obesity, কিন্তু আপনার হচ্ছে যে এখন recommendation is starting 5 years earlier.
তো আর আমরা যদি শুনলাম আপনার ওই রিস্ক স্ক্রিনিং। ফ্যাক্টর থাকে, মানে মনে করেন যে ফ্যামিলি হিস্ট্রি আছে, বা মনে করেন যে আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ এগুলো আছে, বা মনে করেন যে লিঞ্চ সিনড্রোম, মানে কোনো ফ্যামিলিয়াল, তাদের সেইগুলোর গাইডলাইন আবার আলাদা, ডিপেন্ডিং অন হোয়াট ইট ইজ। হ্যাঁ, তাহলে হচ্ছে যে ওখানে আবার আলাদাভাবে, তখন সেই ক্ষেত্রে তারা মানে তাদের কি বলে যে দে সামটাইমস গেট রেফার টু লাইক স্পেশালাইজড ক্লিনিক, মানে দ্যাট কি বলবো যে মানে ডিলস উইথ দিস টাইপ অফ স্পেশাল স্ক্রিনিং প্রোটোকলস। সো ইট মোস্টলি ফলস অন দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। কিন্তু আমাদের যে ক্ষেত্রে যেটা হয় অনকোলজিস্টের ক্ষেত্রে, যে আমরা হয়তো ঠিক একটা রোগীকে স্ক্রিনিং এর জন্য দেখি না, কিন্তু একজন লোককে যখন আমরা ক্যান্সারের জন্য দেখি, মনে করেন ব্রেস্ট ক্যান্সার, ধরেন আমি দেখলাম একটা পেশেন্টকে ব্রেস্ট ক্যান্সারের জন্য, বাট বিকজ দ্যাট পারসন অলসো হ্যাজ এ চেক টু মিউটেশন, লেটস সে, কিন্তু সেই ক্ষেত্রে তার কিন্তু জিআই ক্যান্সারও হতে পারে। সো আল ডেফিনেটলি পুশ দ্যাট পারসন টু গেট এ জিআই ইভ্যালুয়েশন। একটা পেশেন্টে যদি আমি আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার দেখি, তার লিঞ্চ সিনড্রোম থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পুশ করবো তাকে টু সি এ জিআই। তো সেই ক্ষেত্রে আমাদের মানে অনকোলজি পর্যায়ে পৌঁছালে পেশেন্টের ক্ষেত্রে, তাহলে হচ্ছে তার যদি কোনো জেনেটিক সিনড্রোম থাকে, তাহলে হচ্ছে সেই স্ক্রিনিং এর দায়িত্বটা কিছুটা আমাদের উপরেও পড়ে। আর যে মুক্তা ভাই যেটা বললেন যে যখন উনি হেমাটোলজিস্টের কাছে গেলেন, তারপর তারা বললো সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি, আপনি অবশ্যই জিআই ওয়ার্কআপ করান। উনি করিয়েছেন, তারপরে নিশ্চয়ই করিয়েছেন, তার ধরা পড়েছে কোলন ক্যান্সার। কিন্তু তখন সেই যখন আপনি ফেরত যাবেন ফলো আপের জন্য, যে আপনার অ্যানিমিয়াটা এখন কেমন আছে, আয়রনটা কিভাবে আপনি রিপ্লেনিশ করলেন, তখন কিন্তু সেই হিমাটোলজিস্ট অনকোলজিস্টের উপরে একটা মানে দ্যাট বিকামস পার্ট অফ হিজ সার্ভিসেস টু ইউ, যে মানে ডিটারমিন করে যে পরবর্তী মানে পর্যায়ে কি হবে, বা আপনার জেনেটিক টেস্টিং এর দরকার আছে কিনা, বা আপনার ফ্যামিলিকে কিভাবে স্ক্রিন করতে হবে, এইভাবে একটা কাউন্সিলিং করা তখন একটা দায়িত্বের মধ্যে চলে আসে। আমি শাহাদাত এবং আকরাম, বাংলাদেশে আমরা আমরা কোলন হ্যাঁ স্ক্রিনিং জি এর জি জন্য তোমরা কি রেকমেন্ড করো? আমরা তো এটা তো আপনি জানেন যে আমরা নিজেরাও কিন্তু 50+ই করি এখন পর্যন্ত। রাজশ্রী যেটা বললেন যে অ্যাকচুয়ালি কান্ট্রি টু কান্ট্রি কিন্তু গাইডলাইন গুলো ভেরি করে এখন রাইট, পর্যন্ত। নিশ্চয়ই। ইউরোপে একরকম, ইউরোপে ম্যামোগ্রাফ এক রাইট। সময় করে, আমেরিকাতে আরেক সময় করে। তো এগুলো তোমরা কিন্তু কোনটা সাজেস্ট করো স্ক্রিনিং এর জন্য? আমরা ঠিক নাও কোলোনোস্কোপি? কোনোস্কোপি, ডেফিনেটলি ওকে। কোনোস্কোপি। আমরা 50+, আমাদের পেশেন্টদেরকে ইন জেনারেল পিপলকে আমরা 50+এ করি এবং আমরা নিজেরাও করি। আমি নিজেও আহ, আমাদের কোনোস্কোপি যখন আমি করিয়েছি এবং অন্যদেরকেও আমি রিকমেন্ড করি। এখানে যেটা হলো, বাংলাদেশের মানুষের কিন্তু স্ক্রিনিং এর কোনো প্রবণতাই নাই, এবং তারা কিন্তু মোস্টলি, যেহেতু আমাদের কোনো অর্গানাইজ প্রোগ্রাম নাই বাংলাদেশে। আমি কিন্তু আপনার কোনোস্কোপি করিয়েছিলাম টরন্টোতে, যেহেতু আমার ফ্যামিলি ওখানে থাকে। আমরা আজকে একজন বিগ প্লেয়ার মিসিং। আমাদের একজন দরকার ছিল গ্যাস্ট্রোএন্টারোলজির কাউকে এখানে আনা। হ্যাঁ হ্যাঁ। আমরা আহ, ভবিষ্যতে তো এই স্ক্রিনিং নিয়ে ডিটেলস হুম বলবো। কারণ যদি কোনো সেন্টারগুলো আমরা দাঁড় করাতে পারি যেখানে স্ক্রিনিং হয় এবং রিলেটিভলি রাইট, সুলভে দেওয়া যায়, তাহলে এইটা আমার কাছে মনে হয় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এখন তুমি এক্স্যাক্টলি। যেটা হান্ড্রেড বলছিলে পার্সেন্ট আলোচনায়, 100%। হ্যাঁ, তুমি যেটা বলছিলে আকরাম, যে মুক্ত ভাই তারপরে তো তুমি মনে করো রেকমেন্ড করলা কোলোনোস্কোপি, এবং জি সাবসিকুয়েন্টলি আমরা কি করব? না, আমরা তো ফার্স্টলি কোলোনোস্কোপি করলে তো করার পরে তো আমরা তো ওনার ক্ষেত্রে যেটা পেয়েই গেলাম। আমরা জি। রিগার্ডিং হিম অ্যাকচুয়ালি আমরা তো একটা আইডিয়া পেয়ে গেছি যে কোন জায়গা থেকে আমরা, এই যে অলরেডি তো আপনি শো করছেন এখানে, যেটা হলো সিকাল ওয়াল থেকে ইয়ে ছিল প্রক্সিমাল। তো এইখান থেকে কিন্তু আমরা এটা দেখতেই পাচ্ছি। সুতরাং আমরা বায়োপসি রিপোর্টে কিন্তু আমরা উই গেট দ্য ইনফরমেশন অ্যাকচুয়ালি ওনার কি হয়েছে। বাট সেকেন্ডলি, অ্যাট দ্য সেম টাইম, এটা পরপরই কিন্তু আমরা সিটি অ্যাবডোমেনকে প্রেফার করি ফর দিস সেম কেস। এবং এছাড়া স্টেজিং মেটাস্টেটিক ওয়ার্কআপ, যখন আমরা ইনফরমেশনটা পেয়ে গেলাম, মেটাস্টেটিক ওয়ার্কআপের জন্য যত ইনভেস্টিগেশন আছে রেলিভেন্ট, সেটা সিটি চেস থেকে শুরু করে আদার যত ইনভেস্টিগেশনস আছে রেলিভেন্ট, সেগুলো আমরা করিয়ে ফেলি ইন জেনারেল। এটা বিফোর গোয়িং ফর টেকিং এনি এমডিটি অর এনি, যদি আপনি টিউমার বোর্ড করেন বা যাই করি না কেন, অথবা গোয়িং ফর দ্য সার্জন, হোয়াট এভার ইট মে বি, আমার এই ইনফরমেশন গুলো কিন্তু আসে। আর আমাদের দেশে আরেকটা ইয়ে ভাই বলে রাখি যে জেনারেলি আমাদের কাছে খুব কম পেশেন্টই আসে যারা নিজেরা আমরা নিজেরা ইনভেস্টিগেশন গুলো নিজেরা এসে বলে যে আমি এটা ইনভেস্টিগেশন করবো। বাট সামটাইমস কোনো কোনো পেশেন্ট আসে। বাট এই যে ফ্যামিলিয়াল যে ইস্যুগুলো আছে, যে লিন সিনড্রোম বা অন্যান্য ইস্যুগুলো, বা আর্লি করার বিষয়টা যেটা আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের তো আর্লি করার বিষয়টা আছে, স্ক্রিনিংটা,
স্ক্রিনিংটা 5 ইয়ার্স, কোনো কোনো জায়গায় 5 ইয়ার্স, কোনো কোনো জায়গায় আরো আগেও বলে। বিকজ আমাদের দেশে কিন্তু আমাদের অনেক পেশেন্ট আছে যার বয়স কিন্তু ইভেন বিলো 40 ইয়ার্স। কোলন ক্যান্সারে পেশেন্ট আছে বিলো 40 ইয়ার্স, মানে আই হ্যাভ সাম পেশেন্টস বিলো 40 ইয়ার্স। তো জাস্ট অ্যাকচুয়ালি ইনফরমেশন ইজ লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ওকে, তো এখন মনে করো এরকম পাওয়া গেল, এখন সাদাত তোমার কি অ্যাপ্রোচ ছিল? হাফিজ ভাই, আমি জাস্ট একটা পয়েন্ট বলো। অ্যাড করবো। just- ওয়ার্কআপের মধ্যে কিন্তু আপনার বেস লাইন সি এটা করতে হবে। হ্যাঁ, সি এ Right. হ্যাঁ, লেভেলটা খুব ইম্পর্টেন্ট। না না ওটা ওইটা একটু তো মাথায় আছেই। রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। শাহাদাত কে আসো? জি 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 হ্যাঁ, হাফিজ ভাই তো তুমি আছি। এখন তোমার কি মনে হয় যে তুমি এখন এখান থেকে কিভাবে আগাবা? না ধরেন আমি যদি আরেকটু আগে থেকে শুরু করি, আমার মনে হয় যে মোটামুটি সবাই এই অ্যাপ্রোচ ঠিকই আছে। তা আমরা সার্জনের কাছে একটা পেশেন্ট এনিমে নিয়ে আসলে আমরা আসলে একটা সিবিসি, তো অফকোর্স সিবিসিটা অনেক গাইড করতে পারে। ন্যাচারালি আমরা দুইটা কাজই করব, তার পেটে হাত দিয়ে লাম্প খোঁজার চেষ্টা করব, তার হিস্ট্রি নিয়ে তার সিমটম অনুযায়ী প্রসিড করি, এবং অফকোর্স একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ইজ এ মাস্ট। কারণ অনেক সময় পেশেন্ট নোটিস করে না, কিন্তু আমরা যখন ডিআরই করি তখন দেখা যাচ্ছে যে অল্টারড ব্লাড ফিঙ্গার টিপে আসে। সো এটা আমরা অনেক সময় পাই, পেশেন্ট বলতে পারে না কিন্তু এরকম পাওয়া যায়। সো এরকম হলে সাধারণতই আমরা যখন দেখি যে না খুব কনক্লুসিভ না যে আপার জিআই না লোয়ার জিআই, সেক্ষেত্রে আপার জিআই এন্ডোস্কোপি অ্যান্ড কোলোনোস্কোপি একই সাথে সাজেস্ট করি উইথ দি কারেকশন অফ এনিমিয়া। এনিমিয়াটা কারেক্ট করে তারপরে এটা করতে বলি। তো ন্যাচারালি উনি অবশ্য, মুক্ত ভাই অবশ্য আমার কাছে আসছিলেন এইটা করে নিয়েই, উনি ডায়াগনোস কেস হিসেবে আমার কাছে আসছিলেন। আর এই ক্ষেত্রে স্ক্রিনিং এর ব্যাপারে যেটা কথা হলো, স্ক্রিনিং এর ব্যাপারে সারা পৃথিবীতে একটা রিল্যাক্টেন্ট একটা ইস্যু আছে। ইভেন আমরা লাস্ট 24 এর ASCRS এর গাইডলাইন, ইভেন আমেরিকান সোসাইটির গাইডলাইনেও আমরা দেখি যে 3 জনের মধ্যে একজন পেশেন্ট কখনোই স্ক্রিনিং এর জন্য টেস্টেড হয় না। আর বাংলাদেশে অনেস্টলি স্পিকিং আপনাকে বলি, আমাদের ইনফরমেশন হচ্ছে যে আমরা এখানে কোনো স্ক্রিনিং প্রোটোকল এস্টাবলিশ নাই। বাট আমি পার্সোনালি আমার একটা স্টুডেন্টকে এফআইটি দিয়ে একটা এফআইটির উপরে 6000 পেশেন্টকে আমরা স্ক্রিন করেছিলাম। তো ওর একটা থিসিসই ছিল আসলে, সেটাতে 140 পেশেন্ট পজিটিভ ছিল, এবং 140 পেশেন্টের মধ্যে যারা পজিটিভ ছিল প্রত্যেকেই কোলোনোস্কোপি করছে। ওইখানে দেখা গেল 50%ই ওর 50% পলিপ ছিল। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি আমরা করতে পারতাম যে 140 পেশেন্টের 50% যদি পলিপ থাকে, পলিপেক্টমি যদি প্রত্যেকটা পেশেন্ট পলিপেক্টমি করলে, তার মানে এই পেশেন্ট গুলাকে অন্তত আমরা কোলন ক্যান্সার হাত থেকে, তো এটা এর চেয়ে তো আর প্রিভেনশন কিছু নাই আদার দেন দিস কোলোনোস্কোপিক পলিপেক্টমি। সো যেটা তোমাকে একটু ইনফরমেশন যে বলি আমরা যে আমি জি অডিয়েন্সকে বলি যে দিস ইজ এ fantastic statistics you have given, because this is like a lifetime risk for cancer. Colon cancer is around 3 to 5%. So 1 in 24, 25 patients, if we diagnose, we can make the survival longer. আমাদের দেশের বরেণ্য লেখক হুমায়ুন আহমেদ, তার কোলন ক্যান্সার হয়েছিল কিন্তু অ্যাডভান্সড স্টেজে, দেয়ার ওয়াজ নো স্ক্রিনিং। তো আমি একটা কথা বলবো যে ইট ইজ রিয়েলি ব্রেকিং মাই হার্ট যে ইট ইজ ইউনিকলি মুক্তবাই ইজ এ ডিসরাপ্টার। উনি 1977-এ সন্ধানী প্রতিষ্ঠা করেন, আর আজকে উনি নিজে রোগী হিসেবে আমরা খোলামেলা তার বিষয় নিয়ে আলোচনা করছি। এটা আসলে একটা, দিস ইজ এ হিউজ প্রিভিলেজ অ্যান্ড অনার, যা উনি আমাদেরকে তার বিষয় নিয়ে আলোচনা করতে সুযোগ দিচ্ছেন, যাতে করে অন্য ডাক্তাররা শিখতে পারে যে কি আমাদের অ্যাপ্রোচ। তো সাদা, তুমি যেটা বললা, তারপরে যে এই ডায়াগনোসিসটা হলো, এখন নিশ্চয়ই আমাদের খুঁজতে হবে অপশন যে কি করব আমরা। তো এটা নিয়ে সাদাত বলার আগে রাজশ্রী বা সনি সরি আমি তোমাদের ফুল ডক্টর চৌধুরী or ডক্টর রয়, any of you have any comments how you would have done this in US? আমি বলি, আমি তো অনেক হিমাটোলজি করি, কাজে এরকম পেশেন্ট উইথ অ্যানিমিয়া আমি প্রায়শই দেখে থাকি। তো প্রথম কথা হচ্ছে এখানে কয়েকটা লেয়ার আছে।
প্রথম কথা হচ্ছে যে আপনি কিভাবে নিউমেটাকে সামাল দেবেন, how symptomatic the patient is. You are obviously, the patient has iron deficiency anemia from the history and from the CBC evaluation. So you want to give them blood maybe if they're very symptomatic, let's say coronary disease or other issues like Mukta Bhai was having shortness of breath on exertion, and that would be an indication for blood transfusion support to begin with. তারপরে হচ্ছে ওনার IV iron দেওয়া লাগবে কিনা, that's the other question to ask. While I'm making a phone call to my GI colleague to say, this person needs an endoscopy and a colonoscopy right away. Because we are thinking this person has either a cancer that's bleeding or an ulcer that's bleeding or AVM, arteriovenous malformation. Something is bleeding. We need to figure it out. So in general, we do not admit these patients unless they are extremely, symptomatic or they're actively GI bleeding, but they can be managed as an outpatient. So initial management of anemia followed by a GI workup, make a diagnosis, and then go from there. And you are absolutely right. If it is me, I will do my bit that there is no aortic valve stenosis, for example, and angiodysplasia. So there may be something. So you do your echocardiogram. You may need it anyway for the pre-op evaluation. Right. But we হাফিজ excluded আমি all that, ইন্টারাপ্ট করি, and then আমি back to Shahadat. হাফিজ 1 Yes. মিনিট আমি ইন্টারাপ্ট জি করি। জি আমি ওই যখন ওরকম আবার জাস্ট হচ্ছিল, আমি ওই যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপায় যাচ্ছিলাম, তখন আমি তখন কিন্তু আহ, তোমার এই যে ইসিজি তারপরে এগুলো করি, হ্যাঁ। হ্যাঁ তো আমার ইনজেকশন ফ্র্যাকশন ওয়াজ 72 right. and আদার কোন রকম ভালভুলার প্রবলেম ছিল না, এভরিথিং ওয়াজ ওকে। আপনি কি ট্যাকিকার্ডিক ছিলেন? আপনার মানে হার্ট রেট কি বেশি ছিল? নো নো No. নো নো, ইট ওয়াজ মানে অলমোস্ট ভেরি নরমাল। ওয়েল কম্পেনসেটেড কার্ডিয়াক ওয়াইজ, মানে আপনার Yeah. অ্যানিমিয়া আর কি। হ্যাঁ It এবং sounds like, আমাদের the heart অডিয়েন্সকে was আমি trying to বলবো, compensate. আমাদের অডিয়েন্সকে বলবো খেয়াল রাখতে, আমরা যেটা প্র্যাকটিস করি যে শ্বাসকষ্ট, হার্ট কজ, লাং কজ, হার্টে কিছু পাওয়া যাচ্ছে না, লাংসে কিছু পাওয়া যাচ্ছে না, রুটিন ব্লাড টেস্টে যদি পাওয়া যায়, দেন if there is any clue, like in this case hemoglobin, go after that and রাইট। then find out what is the cause. And আমি then, right, আরেকটা কথা বলবো, নট টু ডাইগ্রেস। এখন মনে করেন যে দেখা গেল যে ওনার সিবিসিটা নর্মাল, দ্যাটস নট দ্য কজ। অফকোর্স মানে এই পেশেন্টের কার্ডিয়াক ওয়ার্কআপ তখন হবেই, এবং right. অনেক ক্ষেত্রে কিন্তু হাফিজ ভাই, আই হ্যাভ টু সে, মানে দ্য কার্ডিওলজিস্ট দে ডু নট ইভেন ডু এ চেস্ট এক্স-রে। আমরা কিন্তু দেখি তার Well, everybody thinks that the heart is the center of universe, just like the nephrologist. The Yes. So kidney is I the would say center of like a universe. CBC and chest X-ray, basic, going back to the basic CBC chest X-ray for, at least basic, in addition to the definitely cardiac workup is needed, but a chest X-ray might be helpful also. By the way, heart is the center of life, but we need to make sure that all the parts in place. Otherwise, Right. heart cannot Sure. do anything. But if the CBC only shows anemia and Right, nothing right, else, there are right. so many hematologic diagnoses you have to worry about. Right, This right, person is going to end up with a bone marrow biopsy to rule out right, aplastic anemia, right? right. So আমাদের যে লেসনটা হচ্ছে যে we should not live in silos. আমি That's right. আমি যা Not চাচ্ছি, have tunnel vision. right, and not have tunnel vision. আমি যখন দেখছি যে রোগী হচ্ছে বিগেস্ট রিসোর্স, রোগী যদি বলতেছে শ্বাসকষ্ট, আমি যদি এক্সপ্লেন করতে না পারি, রিচ আউট টু আদার পিপল and Right. then find out, because this is a significant issue. There was a progressive deterioration of shortness of breath. So তো এখন সাদাত, এখন আমরা তাহলে কি করব? This is kind of a probably confirmed diagnosis at this point. Do you? যেমন আইডিয়ালি যে কোনো ক্যান্সার পেশেন্ট ম্যানেজমেন্ট তো ইনিশিয়াল ওয়ার্কআপের পরে এমডিটি ইজ রিকোয়ার্ড। সো একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করে, আর আমরা, আপনি বোধহয় জানেন যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা একটা কোলোরেক্টাল মাস্টার্স প্রোগ্রাম রান করে সেখানে, and we mostly follow the ASCRS textbook and the NCCN guideline. So accordingly আমি ওনাকে ওই একইভাবে ডিল করছি আসলে as per the NCCN guideline. So initial workup এর পরে আমি তাকে অপটিমাইজ করে I plan for upfront surgery because তার কোথাও মেটাস্টেসিস ছিল না, so আমি ল্যাপারোস্কোপিক হেমিকোলেক্টমিতে চলে গেছি। আমি ওই জায়গায় যাওয়ার আগে আকরামকে বলবো যে তোমার ইভালুয়েশন কি এট দিস পয়েন্ট?
আকরাম আসো নাকি? আছি আছি। আচ্ছা, না, আমি তো অলরেডি এটা আপনাকে বলেছি, বিকজ আমরা তো কোলোনোস্কোপি দেখার পরে উই গট দ্য বায়োপসি, রাইট, উই টেক দ্য বায়োপসি অ্যান্ড ইনফরমেশন তো আমরা পেয়ে গেছি। তো রাইট। আপনি যদি মেটাস্ট্যাটিক ওয়ার্ক আপ করে সব ইনফরমেশন পেয়ে আমরা জেনারেলি এই সাদাত ভাই যেভাবে করেন, আমিও এনসিসিএন 100% এনসিসিএন গাইডলাইন ফলো করি, এবং অ্যাসকো অ্যাসমো আদার গাইডলাইন, শুধু জাস্ট লুকিং ফর দ্য এনি রিসেন্ট আপডেট, এটুকু দেখে আমরা কিন্তু আমি ইন জেনারেল আমার প্র্যাকটিসে উই ফলোইং দ্য এনসিসিএন। এনসিসিএন যদি আমেরিকান গাইডলাইন, বাট উই ফলো দ্যাট ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল। এখন আমি তোমাদেরকে বলি যে আমরা যারা মানে হিমাটোলজি অনকোলজিতে নাই, আমাদের চিন্তা করি যে সার্জিক্যাল, দেন উই থিঙ্ক অ্যাবাউট কিমোথেরাপি, উই থিঙ্ক অ্যাবাউট রেডিওথেরাপি। তো সেই ক্ষেত্রে মনে করো শাহাদাত চিন্তা করছে সার্জিক্যাল রিসেকশন। রাইট। এবং তোমার কি মনে হয়, বা রাজশ্রী বা সনি, যে ডু ইউ থিঙ্ক দ্যাট there is an adjunct to surgical resection, any other options we need to entertain at this point? So আমাদের কাছে সাধারণ তো ইনফরমেশন, ওকে, রাজশ্রী আমি বলছেন, বলবো, বলেন। আচ্ছা, তাহলে সাধারণত যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে মানে স্টেজিং ওয়ার্কআপটা তো হবে, সেটা সিটি স্ক্যান। বিশেষ করে আমরা দেখতে চাই কোনো লিভার মেটাস্টেসিস আছে কিনা। এখন লিভার মেটাস্টেসিস যদি একটা বা দুইটা অলিগো মেটাস্ট্যাটিক ডিজিজ থাকে, হ্যাঁ ইট ইজ স্টেজ 4, বাট ইট ইজ এ ট্রিটেবল স্টেজ 4। আর যদি না থাকে তাহলে হচ্ছে একটা হতে পারে যেটা স্টেজ 2, যেটা মানে লিমিটেড 1 বা 2, মানে লিমিটেড উইদিন দ্য কোলন, অথবা স্টেজ 3 যেটা কিনা হ্যাজ অলরেডি মেটাস্টেসাইজ টু দ্য লিম্ফ নোডস। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে দেখতে হবে সেটা। তো যদি স্টেজ 1, 2, 3 এর মধ্যে থাকে অ্যাটলিস্ট, মানে অ্যাজ পার দ্য ক্যাট স্ক্যান, দেন পেশেন্ট শুড গো স্ট্রেট ফর সার্জারি ফর অ্যাকচুয়াল সার্জিক্যাল স্টেজিং। এখন শাহাদাত ভাই বলতে পারবেন এখানে কিছু প্রোটোকল আছে যে ওনাদের মানে কয়টা লিম্ফ নোড নিতে হবে, হ্যাঁ মার্জিনটা কিভাবে রাখতে হবে, তারপর প্যাথোলজিক কিছু ফ্যাক্টরস আছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে প্যাথোলজি মানে হাই রিস্ক ফিচার গুলা কি কি, হ্যাঁ যেমন ধরেন পারফোরেশন ছিল কিনা, আলসারেশন ছিল কিনা, তারপর হচ্ছে যে আপনার কিছু টিউমার হট বাড আছে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট টু গেট ইন টু দ্য প্যাথোলজি রিপোর্ট ফর দ্য মেডিকেল অনকোলজিস্ট। অ্যাডেকুয়েট লিম্ফ নোড ছিল কিনা, হ্যাঁ। এখন সেগুলো জানার পরে তখন হচ্ছে যে একটা স্টেজিং এর, সেটার উপর ভিত্তি করে যখন মেডিকেল অনকোলজিস্ট দে উইল মেক এ ডিসিশন টু গিভ অ্যাডজুভেন্ট কিমোথেরাপি দ্যাট সেভস লাইফ। আর যদি ধরেন স্টেজ 4 থাকে যে অলিগোমেটাস্ট্যাটিক ডিজিজ, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা কিমোথেরাপি আগে দিই টু shrink it, or the surgery can be done at the same time and hepatectomy can be done at the same time, followed by so it is still kind of a curable situation. তো সেটা করা হয়। তো এটা এটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। কিমোথেরাপি শুনলে আমাদের কাছে মনে হয় যে দিস ইজ ফার্স্ট অফ অল হ্যাজ লট অফ সাইড ইফেক্টস অ্যান্ড অলসো এক্সপেন্সিভ। তো যে ধরনের কিমোথেরাপি আমরা ইউজ করি কোলন ক্যান্সারে এই পর্যায়ে, এই কিমোথেরাপিউটিক এজেন্টস বাংলাদেশে কি অ্যাভেলেবল এবং আমার মনে আর হয় হ্যাঁ, কেন এক্সপেন্সিভ? 5-fluorouracil is very Available. old and it should be cheap. 5-fluorouracil is the backbone of the মানে chemotherapy যে প্রোটোকল গুলি ফর কোলোরেক্টাল ক্যান্সার, এটা শুড বি অ্যাভেলেবল অ্যান্ড চিপ। কিন্তু আমি জানি না, আকরাম ভাই বলতে পারবেন যে আপনার অক্সালিপ্ল্যাটিন, কেননা সব অ্যাডজুভেন্টের ক্ষেত্রে কিন্তু বায়োলজিক গুলো যেমন এভাস্টিন বা ওগুলো কিন্তু কোনো দরকার নাই, শুধু বেসিক্যালি 5-fluorouracil, লুকোভোরিন এবং হচ্ছে অক্সালিপ্ল্যাটিন। এটা হচ্ছে এটারই নানা রকম কম্বিনেশন পারমুটেশন করে করে মানে বেসড অন দ্য পেশেন্টস হেলথ আমরা প্রেসক্রাইব করি। তো আমার মনে হয় ইট ইজ ডুয়েবল। কিন্তু আকরাম ভাই ভালো বলতে পারবেন যেহেতু উনি ওখানে আছেন, এটা কিরকম কস্ট আকরাম পড়ে। বলার আগে আমি একটু বলি, আমি হুম যেহেতু হুম প্রায় বাংলাদেশে যাই, আই ওয়াজ রিয়েলি রিয়েলি ইমপ্রেসড হুম যে হুম বিকন ফার্মা এই অনকোলজি সেক্টরে যেভাবে এগিয়ে এসছে এই কিমোথেরাপিউটিক এজেন্ট গুলাকে অ্যাফোর্ড করার জন্য। তো আমি আকরামের কাছে শুনবো যে কি অ্যাভেলেবল এবং এটা কতখানি অ্যাফোর্ডেবল। জি, আমরা একটু আগে রাজশ্রীর কাছে শুনেছি আর কি, যে কোন স্টেজে আমরা আসলে কি করতে পারি কোলনের ক্ষেত্রে। যেটা একটা বড় ধরনের সুবিধা হলো স্টেজ 1, 2, 3-তে আমরা যদি একটা বড় ইস্যুগুলো ডিসকাস করেছেন, যে লিম্ফ নোডের ইস্যুগুলো, এটি বেসিক্যালি সাদাত ভাই তো একদম স্পেসিফিক কোলোরেক্টাল সার্জন, কিন্তু স্টিল ইন বাংলাদেশ মোস্ট অফ দ্য কোলোরেক্টাল সার্জন এনাফ লিম্ফ নোড কিন্তু রিমুভ করেন না, এনাফ লিম্ফ নোড রিমুভ করেন না, এবং অনেক ইনফরমেশন আমাদের কাছে থাকেও না। এবং সার্জিক্যাল স্পেসিমেনের পর আমরা
জানি না যে নাম্বার অফ লিম্ফ নোড কয়টা নেওয়া হয়েছে। সো দ্যাটস এ ডিফিকাল্টি ইন আওয়ার কান্ট্রি। বাট এটা এটা হলো, বাট আমরা জানি যে এই 2-3টাতে আমাদের কিন্তু ট্রিটমেন্ট যেহেতু রাইট কোলন, সুতরাং আমাদের ট্রিটমেন্ট কিন্তু আমরা জানি এক্স্যাক্টলি কি হবে, যেটা রাজশ্রী বলেছেন যে আমরা ক্যাপিসিটাবিন, অক্সালিপ্লাটিন, 5FU এগুলো বাংলাদেশে সবকটাই অ্যাভেলেবেল। আর এই সবকটা দিয়ে কিন্তু আমরা ম্যানেজ করতে পারি পেশেন্টকে। আমরা এই মলিকুলার স্টাডির ক্ষেত্রে বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ক্ষেত্রে যে MSI আমরা সেটা করতে পারি, এটাও বাংলাদেশে আমরা করতে পারি। MSI হাই না লো, অথবা যে কথাটা আসছে যে আমরা হাই রিস্ক ফিচার্স গুলো আছে কিনা, তো সেটা একটা দেখার ব্যাপার আছে। তো সেগুলো আমার ইভেন আমাদের এই ক্ষেত্রে যদিও প্রযোজ্য কথাটা, কিন্তু তারপরেও স্টেজ 4 পেশেন্ট যেটা পটেনশিয়ালি কিউরেবল, যেটা আমরা বলছি লিভার মেটসের ক্ষেত্রে পটেনশিয়ালি, ওইখানে তো একটা জায়গাতেই শুধু আমরা সার্জিক্যাল অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। যখন অবস্ট্রাকটিভ ফিচার থাকলে সার্জিক্যাল ইন্টারভেনশনটা মোর ইম্পর্টেন্ট বিফোর ডুইং এনি কেমো অর আদার থিংস। আর আমাদের কাছে ইভেন এবার যদি এটাতে অন্য জায়গায় হতো, লেফট সাইডে হতো, কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি মলিকুলার বিকন বা অন্যান্য ফার্মাসিউটিক্যালস গুলো কিন্তু বাংলাদেশে কিন্তু এই সমস্ত মলিকুলস গুলো অ্যাভেলেবেল করেছে। ইমিউনোথেরাপি আমাদের কাছে, প্রেমরোলজিমাব আছে, নিবুলিমাব আছে, সিটিক্সিমাব আছে। উই হ্যাভ অলমোস্ট মানে মোস্ট অফ দ্য মডার্ন মলিকুলস ইন আওয়ার কান্ট্রি। বাট সবকিছু নাই, অনেক কিছু আছে যেগুলো দিয়ে মোটামুটি যুদ্ধ করার মতো জিনিসপত্র আমাদের হাতে আছে। সেগুলো দিয়ে আমরা এই ক্ষেত্রে সবকটাই মোটামুটি ভাবে আমরা করতে পারি এবং করছিও। এবং আমি মানে আকরাম খুবই সুন্দর করে বললা, এবং আমরা নিশ্চয়ই বিকন ফার্মা এবং অন্য ফার্মাসিউটিক্যাল সবাইকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে এই কিমোথেরাপিটিক এজেন্টগুলোকে বাংলাদেশে অ্যাভেলেবল করার জন্য। এবং আমার মতো যারা আজকে শুনছেন, আমি খুবই খুশি বলতে যে আমরা প্রায় 58 জন আমাদের সাথে অনলাইনে আছেন। যে হতাশ হওয়ার কিছু নেই, এটা বাংলাদেশে সম্ভব, এবং আমাদের ওষুধও আছে, আমাদের এক্সপার্টও আছে। এখন আমার প্রশ্ন হলো, শাহাদাতের কাছে যাই, তুমি সার্জারি করার পরে তারপরে কি হলো, এবং তুমি কি হ্যাপি উইথ দি সার্জিক্যাল আউটকাম? ইয়েস, ইনফ্যাক্ট ইয়েস, বাট আমরা এখন কিন্তু প্রত্যেকটা কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্টের নন মেটাস্টেটিক কেসে অ্যাটলিস্ট MSI MMR আমরা রুটিনলি আমরা দেই। কোনো পেশেন্ট আগে একটু সময় লাগে, বাট কোনো পেশেন্টের ফাইনাল সার্জারি পরেও পাঠায়, বিকজ দি কেমো সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড নট অনলি দ্যাট, যদি নিয়ার ফিউচার পেশেন্ট যদি স্টেজ 4 হয়, সেখানে ইমিউনোথেরাপির একটা বিষয় আছে। সো আমরা এটা করি। বাট আমাদের দেশে এখন যেটা হয় যে 5FU দেওয়ার আগে আমরা DPOID-টা রুটিনলি হয় না, যদিও NCCN কারেন্টলি লাস্ট 25 জানুয়ারি পর্যন্ত রিকমেন্ড করে নাই, যে কনসিডার করা যেতে পারে, বাট প্যানেল রিকমেন্ড করে নাই যে রুটিনলি DPOID করতে হবে বিফোর স্টার্টিং দিস 5FU। আমরা কিন্তু So, এখানে কোনো রুটিনলি ডিপিডি এনজাইম এটা করি না, সাধারণত রুটিনলি করা হয় না, হ্যাঁ, এটা রিকমেন্ডেশন নাইও ইনফ্যাক্ট। বিকজ ভেরি রেয়ার। পেশেন্টের টক্সিসিটি নিয়ে আমরা একটু চিন্তাও করি যে কোনো দেশে আবার করেও। আমরা কিছু পেশেন্ট দেখি ইউরোপে বা ইভেন সিঙ্গাপুরের পেশেন্ট গুলোও দেখি যে করে আসে, যদিও NCCN এখনো রিকমেন্ড করে নাই। বাট MSI এবং MMR কিন্তু আমরা রুটিনলি অল পেশেন্ট CRC ইন রেসপেক্ট অফ দি এজ এটা করা হয়, এবং এটা এখন অ্যাভেলেবেল। আর এই Excellent. পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার এখন হিস্টোপ্যাথোলজি এক্স্যাক্টলি মনে না, আই থিঙ্ক যে এডুকেট লিম্ফ নোড ছিল, এবং লিম্ফ নোড প্রবাবলি তার পজিটিভও ছিল। এই জন্য আমি পরে অঙ্কোলজিস্টের কাছে পাঠানোর পরে সম্ভবত মুক্ত ভাইয়ের কেমোথেরাপি তো শেষ হয়ে যাওয়ার কথা বাই দিস টাইম। সে সাহায্য ভাই, আমার ওই যে 19টা লিম্ফ নোড পরীক্ষা করে 3টার ভিতরে ইট ওয়াজ ফাউন্ড। ও আচ্ছা, 19 লিম্ফ নোড। সো আমাদের তো প্রবাবলি আকরাম প্রবাবলি হ্যাপি হবে যে 19 লিম্ফ নোড ছিল এবং 3টা পজিটিভ। সো আমরা ওনার D3 ডিসেকশন করছিলাম। D3 করলে সাধারণত লিম্ফ নোড একটু বেশি আসে। আর তো এই হিসাবে আমার আপনি যেটা বললেন যে কেমোথেরাপি, আমাদের মুক্তা ভাই বলেন। ওই কেমোথেরাপি হলো কি, আমি 7 নম্বরটা অক্সালিপ্লাটিন নেওয়ার পরে আমার খুবই সাইড এফেক্ট শুরু হলো অনেক বেশি। 6টা পর্যন্ত ইট ওয়াজ টলারেবল। 7 নম্বর অক্সালিপ্লাটিন নেওয়ার পরে আমার ওই যে স্কিন র্যাশ, না মুক্তা ভাই, আপনি কি অক্সালিপ্লাটিনের সাথে কি নিয়েছিলেন? 5FU না ক্যাপিসিটাবিন? জেরোডা মানে ক্যাপিসিটাবিন। ক্যাপাসিটিভ। ক্যাপসাইটিন। এক্স্যাক্টলি। ওটা ক্যাপিসিটাবিনের সাইড ইফেক্ট ওগুলো। জি আচ্ছা,
হ্যাঁ সো আমি আলাপ করতেছিলাম আমাদের যে ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট ফারুক, আমার জুনিয়র, হ্যাঁ ওর সাথে, এবং ডক্টর সুমন। তো ওনারা দুজনেই তখন আমাদের এক কলিগ, আমাদের ক্লাসমেট আছে ডক্টর জাপ্পি, ও অনকোলজিস্ট, মালেকা বেগম জাপ্পি, হ্যাঁ ও হুম নর্থ ইউএসএ তে প্র্যাকটিস ক্যারোলাইনাতে করে। হ্যাঁ, তো ওর জাপিয়ে। সাথে কথা বললাম, ওরা বললো যে ইমিডিয়েটলি আপনি স্টপ করেন অল মেডিকেশনস অ্যান্ড টক টু ইয়োর ডক্টর। তো আমি এখানে আবার আলাপ করার পরে তো উনিও বললেন যে হ্যাঁ, আপনি বন্ধ করে দেন, আমরা মনে হয় আপনার 7-8 নম্বরটা দিব না, উই হ্যাভ টু স্টপ হিয়ার। সো আমি ওই 7 নম্বর অক্সালিপ্লাটিন এবং ক্যাপাসিটিভিন 4-5 দিন খেয়ে আমার ওই 7 নম্বর সাইকেল শেষ করছি। 8 নম্বর ওনারা দিতে যাচ্ছেন না। মানে এত খারাপ অবস্থা হয়েছিল আপনার, মানে ওরা ডোজ অ্যাডজাস্ট করে দেওয়া সম্ভব না? আহ there is a bone marrow suppression হয়েছিল। আর আমার আচ্ছা স্কিন ড্যাশ, তারপরে ওই যে হাতে পায়ের প্যারাস্থেসিয়া, এগুলো খুবই বেশি ছিল। নিউরোপ্যাথি ছিল বেশি। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। তো আমার একটা হলো কি, আই গট হাই ফিভার। হুম সো আমি ব্লাড পরীক্ষা করে দেখলাম যে দেয়ার ইজ এ, মানে সকল এগুলো একটু কম ছিল, আরবিসি কম, ডব্লিউবিসি কম, প্লেটলেট কম। সো এবং আই ওয়াজ হ্যাভিং হাই ফিভার, আচ্ছা। তো একটা প্রোকাসিড কথা পজিটিভ। হ্যাঁ জি, বলো বলো একটা রাজেশ। কথা আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ওই যে এটার সাথে হয়তো সম্পর্ক নেই, বিকজ ইটস মোস্টলি মানে কিমোথেরাপি সাইড এফেক্টস। মানে হয়তো এখানে হলে হয়তো আমরা আরেকটু চেষ্টা করতাম ডোজ অ্যাডজাস্ট করে, একটু ডিলে করে, একটু রেস্ট দিয়ে, হ্যাঁ হয়তো মানে ডোজ কাট করে চেষ্টা করতাম, যেহেতু এটা স্টেজ 3। বাট অফকোর্স মানে আমরা ডিটেলস জানি না, কাজে এটা আমার বলা উচিত না। আপনার অনকোলজিস্ট না, নোজ বেস্ট আমরা বা বেস্ট মানে হোয়াট ওয়াজ হ্যাপেনিং টু ইউ। কিন্তু আপনার যখন আয়রন ডেফিসিয়েন্সিটা আপনি হ্যাঁ, কিভাবে ম্যানেজ করছিলেন? আপনি ডিড ইউ টেক আইভি আয়রন এট দ্যাট টাইম? আর আমি প্রথমে 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন নেই, তারপরে আমি আয়রন ইনজেকশনও নেই, আচ্ছা 3টে। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, সো ঠিক আর আছে। আমরা ওইটাতে যেটা আমার লক্ষ্য হিমোগ্লোবিন করলাম যে মুক্ত রাজশ্রী ভাই, আমরা যেটা রাজশ্রী লক্ষ্য করলাম যে মানে ইউনিকলি আপনার লাইন অফ ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, probably you got the best, and we really hope and pray that you do well. কিন্তু অ্যাবসলিউটলি। আমরা যেটা শিখছি যে আমি নিজে অনকোলজির কিছুই জানি না, কিন্তু এই যে কমিউনিকেশন নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা কিন্তু পারলাম। এবং আমাদের যদি এরকম শিওর কেয়ারের মতো এরকম নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যদি আমাদের রোগীরা আসে এবং আমরা কোলাবোরেট করতে পারি, we can give them the best of care. And it is possible. It is possible যেটা বাংলাদেশেই সম্ভব। এটা একটা মানে আছে না যে বলে যে it takes a village to raise a child. আমাদের ডাক্তার আছে, আমাদের এক্সপার্ট আছে, আমাদের প্রান্তিক পর্যায়ের ডাক্তাররা সচেতন হবে, তারা নেটওয়ার্কে আসবে, তারা এক্সপার্টদের কাছে যাবে, তাদের ডায়াগনোসিস হবে, আমাদের ফার্মাসিউটিক্যালস এগিয়ে আসছে। তো আমাদের এই যে ব্রড ভিউ, এই কমপ্লিকেটেড কেসগুলো আমরা দেখার জন্যে আমার মনে হয় ধীরে ধীরে আমরা ওইদিকে যাচ্ছি, এবং ভালো হইতো যদি আমরা খুব দ্রুত যেতে পারতাম। আচ্ছা, কিন্তু ডক্টর আমার হাফিজ, কাছে মনে হয় যে উই আর গেটিং দেয়ার। তো ডক্টর আমার হাফিজ, আমার একটা হাফিজ প্রশ্ন ভাই ছিল এখানে। জি হাফিজ মানে ভাই আমার আমার নিজে, আমার একটু ইয়ে ভাই, আমার মুক্তা ভাই, হাফিজ ভাই, ওই যে রাজশ্রী যেটা বললেন, যে আমরা কিন্তু বাংলাদেশে ইন জেনারেলি আমরা কিন্তু ডোজ কম্প্রোমাইজ করে, সাইড এফেক্ট চলে টাইম দিয়ে আবার কিন্তু করি, এটা কিন্তু করি না তা না, উই না ইউজ টু ডু নিশ্চয়ই দ্যাট। করেন, হ্যাঁ সেটাই। সো সো আমার এটা তো অ্যাকচুয়ালি, তোমাদের দুইজনকে আমি বলি, মুক্ত ভাই আপনাকে বলার আগে, মানে অডিয়েন্স আমাদের শুনছেন তো, the theme and the basic principles of therapy same. আমরা কার্ডিওলজিতেও এই ধরনের ইয়ে হয় যে ওখানে কি হয় এখানে কি, দিজ আর মাইনর ইস্যুস। Right, right. ব্রড ভিউ, ব্রড আউটলুক এবং দি প্রিন্সিপলস অফ Management. থেরাপি সেম। মুক্ত ভাই বলেন। 14 এপ্রিল ছিল আমার 8 নম্বর কেমন নেওয়ার ডেট। তো ইজ ইট ভেরি লেট, আর আমার নেওয়া উচিত কিনা? আমি এই ব্যাপারে যারা এখানে কেমোথেরাপির ব্যাপারে যারা কাজ করেন তাদেরকে শুনতে চাচ্ছি। আসলে এটা রোগী না দেখে বলা সম্ভব না, মানে নিশ্চয়ই রোগী বেশ তো সিরিয়াস বুঝছে। ছিল। হ্যাঁ, যেটা আসলে জি, বলা ডিফিকাল্ট, মুক্ত ভাই, তবে দিস মানে ইজ এ গুড অপরচুনিটি। হ্যাঁ I will connect you with each experts
and they can connect with আপনার অনকোলজিস্টের সাথেও, then this is a good thing, then they না can. কিন্তু টাইম ওয়াইজ কিন্তু ইটস নট টু লেট, কেননা এটা হচ্ছে আচ্ছা, আপনার তো এপ্রিলে নেওয়ার কথা ছিল, good. ইট ইস এন্ড অফ এপ্রিল, ইটস নট টু লেট। Yes. কাজে আপনি ফলো আপ Correct. যেতে পারেন। আর আমি মনে হয় যে আপনার হয়তো সময় শেষ হয়ে আসছে, so তারপরে আপনার সার্ভেলেন্সটা কিভাবে হবে এটা আমি শাহাদাত ভাইয়ের কাছে জানতে চাই এবং আকরাম ভাইয়ের কাছে জানতে চাই যে বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সার ট্রিটমেন্ট পরবর্তী সার্ভেলেন্স আপনার কিভাবে করেন, এবং ওনার কি এমএসআই হাই ছিল কিনা, এবং যদি হাই থাকে তাহলে কি আপনার ফ্যামিলি আপনার জেনেটিক টেস্টিং এটা রেকমেন্ড করেন কিনা, ওইটা খুব ইম্পর্টেন্ট এই দেশের মানে এই দেশের কনটেক্সটে। আমার আরেকটা MSA আরেকটা লাস্ট পয়েন্ট আমি বলতে চাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে এইচ পাইলোরি, এটা নট রিলেটেড টু কোলন ক্যান্সার, কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হাফিজ ভাই সত্যি আই এম মিসিং এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বিকজ এইচ পাইলোরি হুইচ ইজ এন্ডেমিক ইন আওয়ার কান্ট্রি, এবং আমাদের বাংলাদেশে প্রচুর পেশেন্টের মধ্যে আমরা পাই, এটা কিন্তু একটা মানে অনকোজেনিক ভাইরাস বা ব্যাকটেরিয়া। তা আমার মনে হয় যে ইজিডিটা কিন্তু করা উচিত, কেন এইচ পাইলোরি ইজ ট্রিটেবল, অ্যান্ড ইফ ইট ক্যান বি ট্রিটেড তাহলে কিন্তু আমরা গ্যাস্ট্রিক ক্যান্সারের পেশেন্ট দেখি এখানে, বাংলাদেশি পেশেন্ট হয়তো তার এইচ পাইলোরি ছিল, ওয়াজ নেভার ট্রিটেড। তো এটা আমি একটু মেনশন করতে চাই যে ইজিডি শুড বি এমফেসাইজড আপন অলসো, যদি পেশেন্ট কোলোনোস্কোপি করছে আন্ডার অ্যানেস্থেসিয়া, দেন মেবি দ্য ইজিডি শুড বি ডান এট দ্য সেম টাইম। সেটা Right. আমরাও বলি এখানে, যখনই আমরা আয়রন ডেফিসিয়েন্সি পাই তখন we want both an endoscopy and a colonoscopy and a Right. possibly a capsule endoscopy, because otherwise you just don't know where the source of bleeding is. Looks like we have a good consensus. তো আমি আমার মনে হয় রাত 10টা বাজে, আমাদের ফ্যাকাল্টিকে আমি বলবো একটা কথা, যে ইউ শুড রিয়েলি ফিল গুড যে রাত 10, এখন প্রায় 11টা বাজে বাংলাদেশে, 57 জন আমাদের পার্টিসিপেন্ট, and I was looking at this, nobody left, so you probably kept the audience engaged, so huge success and kudos to you, congratulations. আর মুক্ত ভাই, আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ দেব। না, থ্যাংক ইউ অনেক ভেরি মাচ। ধন্যবাদ আপনাকে আপনার হিস্ট্রি শেয়ার করার জন্য আমাদের সাথে। থ্যাংক ইউ। তো শাহাদাত ভাই, আপনি ওনার সার্ভেলেন্সটা কিভাবে করবেন? 1 বছর পরে আবার কোলোনোস্কোপি হবে, তাই না? না, আমরা রুটিন এনসিসিএন এর যে ফলো আপ এটা সেটাই বলা মেইনটেইন হচ্ছে করি। সেভাবে করা হবে, হ্যাঁ, মানে ওটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হবে। একদম আমরা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলছি যে 3 মান্থলি ফর 2 ইয়ার্স এন্ড 6 মান্থলি ফর অ্যানাদার 3 ইয়ার্স, দেন লাইফ লং এর যে প্ল্যান আছে সেটা, এন্ড কোলোনোস্কোপি 1 ইয়ার, 3rd ইয়ার এন্ড 5th ইয়ার। আর তারপরে আপনার ক্যাট স্ক্যান এভরি 6 মান্থস ফর আপ টু 5 ইয়ার্স। জাস্ট স্ট্যান্ডার্ড যেটা আছে এটাই করা। বাংলাদেশে কি করে জানি না আমি, সেটা কি জানতে পারি? কোনটা? বাংলাদেশে এনসিসিএন এর এই পোস্ট থেরাপি সার্ভেইলেন্স, না, এই যে 3 মান্থ, every 3 month for 2 years, and then for the last মানে পরের 3 বছর 6 মান্থলি করি। আর কোলোনোস্কোপির প্রোটোকল যে স্ট্যান্ডার্ড যেটা আছে যে 1 ইয়ার, 3rd ইয়ার এন্ড 5th ইয়ার, and CT scan আমরা usually 6 to 12 months, so আমরা we take the 12 month, so CT scan every 12 month, CT cap, and after 5 years আমরা এখন একটা আমাদের কিন্তু পেশেন্ট, বেশ কিছু পেশেন্ট আছে after 5 years, so আমরা we go CA level every year and colonoscopy 3 to 5 years, and depends upon the previous colonoscopic report as well. আমার কিন্তু সিওন প্রথম থেকেই অলমোস্ট নরমাল আছে, 5 এর কাছাকাছি। আমি ভালো আছেন। সাদাত ভাইয়ের সাথে একটা জায়গাতে করি, আমার প্র্যাকটিসে আমি সাধারণত সিটি স্ক্যানটা 6 মান্থলি করার চেষ্টা করি, এভরি 6 মান্থ। আচ্ছা, আমি বলি আমার কিন্তু 4টে কেমো নেওয়ার পরে আমি পেট সিটি করছিলাম, ইট ওয়াজ ভেরি মাচ নরমাল। গ্রেট। কিন্তু আপনাকে এটা মানে রেগুলার ইন্টারভ্যালস আপনার করতে হবে, কারণ ওই যে মানে কোলন ক্যান্সার গ্রোথটা স্লো, তো যার জন্য একটা ওয়ান স্ন্যাপশট ইন টাইম মে নট শো এনিথিং, কিন্তু ওই যে আপনার করতে হবে কিরকম গ্যাপে করা উচিত, at least every 6 months। ওই যে আকরাম ভাই যেটা বললেন, at least পেট স্ক্যান করতে হবে না, পেট স্ক্যান করা দরকার নাই, সিটি স্ক্যান, because পেট স্ক্যান gives you a lot of radiation and it's also more expensive, so সিটি স্ক্যান যদি আপনার গড ফরবিড, আপনার কথা বলছে না, অন্য কারো যদি আর্লি কিছু ধরা পড়ে তাহলে কিন্তু তখন সেটা ট্রিট করা সম্ভব, যদি লিভারে হয় তখন কিন্তু সেটা ট্রিট করা সম্ভব উইথ লিভার ডিরেক্টেড থেরাপি, যার জন্য স্ক্যানগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এখানে আজকে বাংলাদেশের যারা কলোনোস্কোপি এন্ডোস্কোপি করেন, যারা আছেন তাদের কাছে অ্যাপ্রোচ রাখতে চাই
যে এটা খরচটা মানে কমানো যায় কিনা। আমাদের দেশের পেশেন্টদের এটা একটা বিগ প্রবলেম। আমরা যদি সাজেস্ট করি পেশেন্টরা ওই খরচের জন্য আর যায় না। আর যদি সো শেরপা মুক্তো ফাউন্ডেশন ভাই, দ্যাট ইজ এ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি রেইজ করলেন। আমি গ্যাস্ট্রোন্টোলজিতে আমার ব্রাদার ইন ল আছে প্রফেসর এইচ.এম. রওশন, এবং আমি ওদের কাছে অ্যাপ্রোচ করব যে আমাদের স্ক্রিনিং কোলোনোস্কোপিতে আমাদের কিছু মানে ডিসকাউন্টেড প্রাইস দিয়ে এটাকে আরো সচেতন করার জন্য যায় কিনা, পপুলার করা যায় না। ডেফিনেটলি আই থিঙ্ক সামথিং উই নিড টু থিঙ্ক অ্যাবাউট। তা আমাদের কাছে এই ফ্যাকাল্টির কাছে কোশ্চেন আসছে ডক্টর তানভীর হোসেন, ও ইন্টারনাল মেডিসিনের। তো তানভীর, তোমার কোশ্চেন। হ্যাঁ, না কোয়েশ্চেন না, আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাই যে আমি তো আমার ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করি এবং আমার অফিসে this is one of the thing I do is that work with patients to do colorectal cancer screening. আমরা এখানে 45 এ শুরু করি, কোলোগার্ড টেস্ট করি, আমরা কোলোনোস্কোপি করি। কিন্তু বাংলাদেশে when I do a research during this lecture, FIT test, which is recommended by 19 out of 21 high income countries in this world, FIT test can be done right now in ICDDRB, which is 1000 Bangladeshi taka holo tar cost. এবং FIT test can, we can bring down FIT test cost if it is FIT is, fecal immunochemical test, which has a sensitivity of somewhere between 60 to 80%. When this was done in National Health Services in England, where they do double FIT test sometimes, which is increase the sensitivity to close to 90% for diagnosis of colorectal testing. Cologuard is not possible because it's a private and it's pretty expensive for Bangladesh right now. But Tanvir, that is a very good point, and it is in my list to compare the screening tools and bring expertise. And আমাদের আজকে বললাম না একজন ইম্পর্টেন্ট পার্সন রিয়াজ চৌধুরী, ও আমার জুনিয়র, ও ছিল কিন্তু ও ব্যস্ত, আজকে আসতে পারে নাই। বাট আমি আজকের ফ্যাকাল্টিকে রিকোয়েস্ট করব আরেকটা সেশনে আসতে, যেখানে আমরা জিআই কে নিয়ে শুধু স্ক্রিনিংটাকে ফোকাস করে আমরা কিছু আলোচনা করতে পারি কিনা। That is a very important topic, and maybe we do in general screening test for cancer, and that will be a good session. স্ক্রিনিং টেস্ট ফর ক্যান্সার, আই থিঙ্ক পাবলিক অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি মানে ধরেন আপনি মানে কম পয়সা একটা টেস্ট হচ্ছে, বাট হাউ পাবলিক ইজ গোয়িং টু নো দ্যাট। সো মানে বিলবোর্ড, টিভি অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, ইউটিউবে কিছু একটা মানে যাই, আমি জানি না, সোশ্যাল মিডিয়া, হোয়াট এভার ইট ইজ, এটা এই এফোর্ট গুলো আসতে হবে আর কি। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করি। তবে আজিজ ভাই, বলেন যে আমাদের বিএমইউতে মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ফিট টেস্ট হয় এবং এটা কিন্তু আরো কম টাকা হয়, 600 টাকা। 600 টাকায় বাংলাদেশে কি পাওয়া যায়? মানে একটা স্যান্ডউইচ, একটা মিল নাকি? I don't think so. I don't know. So মানে চিন্তা করেন তাহলে less than a meal, the price of less than a meal can save But I life. think the awareness, দরকার টাকাটা সমস্যা শুধু না, সেটা দরকার না, awareness। মানুষকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ আমাদের দেশে এত বেশি স্টিগমা সবকিছু সম্পর্কে, যে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করানো ইজ দ্য ফার্স্ট হার্ডল। রাইট, আমি তো বললাম যে it was not a very pleasant thing for me to get colonoscopy, but it is a guidelines, we have to do it. It's necessary. আমার মনে হয় যে আমাদের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ কিংবা আমাদের মুক্ত ভাই সবাই এই ধরনের জিনিস অ্যাফোর্ড করতে পারেন, কিন্তু আমাদের এটাকে সচেতনতা বৃদ্ধি করে এটাকে পপুলারাইজ করা, এটা আসলে আমাদের দায়িত্ব। তো আমরা ক্যান্সারের উপরে একটা স্ক্রিনিং সেশন করতে চাই, যেটা আমরা পরে আলাপ করব এবং আমরা সুযোগ মতো এটা করব। কারো কোনো কনক্লুডিং রিমার্কস আছে কিনা? তা না থাকলে আমি আমাদের যারা আজকে পার্টিসিপেন্টস, মানে এই ধরনের প্রোগ্রাম ইট ইজ সাকসেসফুল অনলি বিকজ ইউ কেম। তো আমি আপনাদেরকে ধন্যবাদ দেব এবং আমাদের শিওর কেয়ার ফাউন্ডেশনে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যে আউটস্ট্যান্ডিং ফ্যাকাল্টি, আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইজ যে সময় নিয়ে এসে কথা বললেন এইভাবে। আমরা বাংলা ইংরেজি মিশে আমাদের কথা বলছি, কিন্তু আমরা মনে হয় আমরা মনের থেকে প্রাণের থেকে কথা বলেছি এবং আমাদের অডিয়েন্সকে বোঝাতে পেরেছি যে এটা আমাদের কি করা উচিত।
মানে আকাশ ভেঙে পড়ছে এরকম যেন মনে না হয়। সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধানও আছে। সমাধানও আছে। Right. তো জি আর হাফিজ আমি ভাই, সর্বোপরি আমি মুক্ত ভাইকে ভীষণ ধন্যবাদ। হ্যাঁ শাহাদাত, তুমি কিছু বলতে চাও? একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা একবার আমাদের কিন্তু এখন পাশ করা এমএস এবং এফসিপিএস দিয়ে 49 কোলোরেক্টাল সার্জন বের হয়েছে। Wonderful. এরা এরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে এখন পোস্টেড। সো আমরা ডিজি অফিসে একবার তখন রোবেদ ছিল এটাতে, তো ওর সাথে আমরা কথা বলছিলাম এই নেশন ওয়াইজ এই মানে কোলোরেক্টাল স্ক্রিনিং প্রোগ্রাম চালু করা যায় কিনা। তো তারপরে তো নানান একটু সমস্যা হলো, বাট আমার মনে হয় যে এখন আমাদের একটা কোলোরেক্টাল সোসাইটিও এখন ওয়েল এস্টাবলিশ, সো দ্যাট আমরা এটা গভর্নমেন্টকে মবিলাইজ করেই পসিবল, অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট হসপিটাল গুলোতে যদি আমরা স্টার্ট করতে পারি, এটা পসিবল এবং এটা অনেক বেশি টাকাও লাগে না। ওইখানে না, আরো 200-300 টাকার মধ্যে এটা করা পসিবল, অ্যাটলিস্ট ফিট টেস্ট করা সম্ভব, এবং ওখান থেকে আস্তে আস্তে কোলোনোস্কোপিকে ডেফিনেটলি আনলাম। ডেফিনেটলি। তো এটা আমাদের উই হ্যাভ প্ল্যান। ওয়েলকাম ওয়েলকাম টু হাফিজ মাই ভাই, ওয়ার্ল্ড। হাফিজ ভাই, নেটওয়ার্কিং করছি আমরা স্টেমিতে। হাফিজ ভাই, ওই যে আমি আমি একটা হ্যাঁ কাজ বলো করতে আকরাম, পারি, বলো। ওই যে হেলথ সেক্টর রিফর্ম কমিশনের রিপোর্টের মধ্যে এই লাইনটা ঢুকাই দিতে পারি আর কি, এটুকু আমি করতে চাই। ইনশাল্লাহ এটা প্লিজ Of course. করেন। এটা ক্যান্সার অবশ্যই স্ক্রিনিং। করবেন, এটা তোমার অবশ্যই আনা করবেন। উচিত আকরাম, তুমি এটা আনো, এবং জরুরি হ্যাঁ, ঠিক ভিত্তিতে আছে। আনো। এই এবং সরকারের সেই দিয়ে সূত্রে এটা করতে হবে। This সেই is মানে good সূত্রে time. সেই আমি সূত্রে বলি কি যে আমি জানি যে আমার অন্যান্য কলিগ যারা এখানে আছেন, যারা এখানে অনকোলজি প্র্যাকটিস করেন, তারা মানে অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 বার মানে আমরা একজন কোনো ফ্যামিলি ফ্রেন্ডস বা ফ্রেন্ডসদের থেকে পাই যে বাংলাদেশে ক্যান্সার ধরা পড়েছে, এখন কি করতে হবে। ক্যান্সার ইজ দেয়ার ইন বাংলাদেশ, কিন্তু Yes. এটা যেহেতু পাবলিক অ্যাওয়ারনেস হয় না, মানুষের কথা বলতে চায় না, যার জন্য এইটা একটা অলমোস্ট স্টিল লাইক এ ট্যাবু। তা আমার মনে হয় যে আপনার ক্যান্সার স্ক্রিনিং এর ব্যাপারে যদি আপনি এই রিফর্ম যেটা আপনি করবেন, হ্যাঁ, হেলথ Agenda. সিস্টেম, ইট ইজ সো ইম্পর্টেন্ট। তাহলে চিন্তা করেন একটা ক্যান্সার যদি প্রি ক্যান্সারাস স্টেজে ধরা পড়ে, তাহলে তো কিমোথেরাপিও লাগবে না, তাই না? ইট ক্যান বি জাস্ট Right. টেকেন নিপড ইন দ্য বাড। কিমোথেরাপি টক্সিসিটি গুলো লাগবে না, দরকার হবে না, কিমোথেরাপি কস্ট নিয়ে চিন্তা করতে হবে না, আর আলটিমেটলি মানে গভর্নমেন্ট উইল সেভ মানি ইন হেলথ Money. সেক্টর। Right. ইটস এই সো জিনিসটাই বোঝাতে ইম্পর্টেন্ট। হবে না, এটা এবং দিয়ে দিব, এই সংস্কার কমিশনকে দিয়েই এটা করতে হবে, কারণ এটা হচ্ছে মোক্ষম সময় এই হ্যাঁ, না জিনিসগুলি না, এই খুব ভালো নেসেসারি আলোচনা হলো, জিনিসগুলোকে কারণ বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা রিপোর্ট সাবমিশনের সময় বুঝছেন অলমোস্ট আমি লিখতেছিলাম, সো ফ্যান্টাস্টিক, শোনো, গুড গুড। এই নেটওয়ার্কিং এর নেশন ওয়াইড নেটওয়ার্কিং ফর হার্ট অ্যাটাক, এটাও তোমার মাথায় রেখো। উই আর ডুইং ইট, ট্রাইং টু ডু ইট ইন কার্ডিওলজি অলসো। নন ওকে, কমিউনিকেবল ডিজিজে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, diabetes, COPD, asthma, and oncology. Right. If you do this networking nationwide and then working group, that will take care of a huge burden of diseases. And আমার মনে হয় তার পার্ট হিসেবে আজকের প্রোগ্রাম, আই এম ভেরি হ্যাপি যে তোমরা সবাই এসেছিলে এবং আমাদের অডিয়েন্সটা শুনছে। কিছু না হলেও we have made some efforts. না এবং এটা ইনশাল্লাহ। দিয়েই আজকের প্রোগ্রাম শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বাই। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। বাই। আপনার জন্য দোয়া